আমরা যখন যুবক বয়স, তখন যে ৩-৪ জন আবৃত্তিকারের আবৃত্তি আমরা শুনতাম, শুভমিত্র তাদের অন্যতম। তারপরে পরেই ছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ঘোষ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। দিদিরা তার পরে এসেছিল, হ্যাঁ নীলাদ্রি সর্বস্ব, দিদি তার সামান্য পরে এসেছেন। তো তিনি যে কলেজে অধ্যাপনা করতেন, সেই কলেজে আমার দাদা পড়তেন, আর তার জন্য মানে ওকে আমার মনে হতো যেন তিনি আমারও অধ্যাপক। তখন তো এই ধরনের একটা ফিলিংস থাকতো। তো কাজেই তার নামাঙ্কিত এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ভীষণভাবে উজ্জীবিত মনে করছি। তার থেকে বড় কথা হচ্ছে যে লজ্জাও লাগছে। এরকম একটা মানুষের নামাঙ্কিত একটা অনুষ্ঠানে আমাদের মতন সামান্য 2 জন কবি, যারা কলম বেচে খাই না, মেরুদণ্ড বেচে খাই না, যারা কলমকে নির্ভর করে বেঁচে থাকতে চাই, দাদার নীলাদ্রি যা বললাম, সরি, মানে অ্যাকচুয়ালি আমরা দেবদুলালদার ছাত্র ছিলাম কোনো এক সময়, সেই হিসাবে যে প্রত্যেকেই আমরা দাদাই ডাকতাম। অমিয়দা, দেবদুলালদা, নীলাদ্রিদা, এদের সবাইকে দাদাই ডাকতাম। একমাত্র শম্ভুদাকে দাদা রাখার সাহস কোনোদিনও পাইনি। তো কাজেই তার নামাঙ্কিত এই মঞ্চে বসে আমি কবিতা পড়তে পারছি, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। আর যিনি এই সুযোগটা আমায় করে দিয়েছেন, তার প্রতি আমি অসীম কৃতজ্ঞ। নতুন করে তিনি একজন খুব ভালো সংগঠক। তো যাই হোক, বাবুই পাখি। আচ্ছা আকুর চাচা, খেজুর গাছগুলো কি এখন আর রস দেয় না? আর তুমি যে রোজ সকালে রসের হাঁড়ি কাঁধে পাড়ার গলি ধরে হেঁটে যেতে যেতে থমকে দাঁড়াতে, বাড়ির বেড়ালোটার ধারে এসে বলতে, এবারের মরিচায় ভালো তার হয়নি গো মা, এত কুয়াশায় কি আর গাছেরা রস দিতে পারে? আচ্ছা আকুর চাচা, সেই সেবারে যখন তুমি বাবুই বাসা এনে দিয়েছিলে, কথা দিয়েছিলে জ্যান্ত বাবুই এনে দেবে বলে, বলেছিলে কাঁধে নিয়ে ঘোরাবে তোমার গ্রাম। সে গ্রাম তো আমার আর দেখা হলো না। আজও যত গ্রাম দেখি, সবখানেতেই তোমায় খুঁজে ফিরি। আচ্ছা আকুর চাচা, কেউ আর পাড়ার গলি দিয়ে রসের হাড়ি নিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায় না বেড়ালতার ধারে খেজুর রসের, আর খোঁজ করে না কেউ? আমাদের ঘরে এখন আর পুলি, চিতই, চষি, বাঁশ ছড়ায় না। পাড়ার মা দিদিমারা দুপুর হলেই রোদে পিঠ দিয়ে চুল শুকোতে বসে না। কেউ পাটালি ভেঙে বলে না, না হে আকুর, এটাতে সেই কিশোরী গুলের রকম সকম কই? আচ্ছা আকুর চাচা, তুমি সেদিন ভাগ্যিস সেই জ্যান্ত বাবুই পাখি ধরে এনে দাওনি আমায়। তাহলে আজ আমার এই 4 তলার খুপড়িতে কোথায় পুষতাম তাকে, বলো তো? এসো আজ আমরা একটু আবার প্রতিবাদ খেলি। নষ্ট চাঁদের আলোয় একাকার সব নিশানের রং, 7 রঙকে একসাথে গুলে খেয়েছে হাঁ করা রাহু। ওর লিখে দেওয়া ফর্মুলা মেনেই এক এক মাঠে জড়ো হয়েছে এক এক টিমের খেলোয়াড়েরা তাদের নিজস্ব নিশান নিয়ে। আগামী বার্ষিক সূর্যগ্রহণের পর কোন জীবাণু কত শতাংশ হিসেবে লুটে পুটে খাবে এই গ্রহের জীবন, সেসবের নিখুঁত হিসেব নিকেশে দাওয়ারুরা বসে আছে যার যার বোর্ডকে সামনে নিয়ে। পরিস্থিতি গম্ভীর, শুধু উসখুস করে মরছে বোর্ডেরা। কে কোন রঙের ঘরে দাঁড়িয়ে কোন রঙের নিশান উড়াবে প্রতিবাদের, সেটা নিয়ে চলছে জটলা।
কোনো কবি ভুল করে বলে ফেলছে না, হায় বাবা দেখো এই নিগ্রহ টিগ্রহ আর স্ক্রিন ছেঁড়ার হিস্সা, মানুষ খেদানোর গল্প আর মন্দিরের অন্তর্বাসের উপর নিষেধাজ্ঞা, এর কোনোটাই আকাশজাত নয়, সবটাই কালনেমির লঙ্কা ভাগের নির্ধারিত কিস্সা। হ্যাঁ রে পাগল, কিস্সা কুর্সিটা। এই কোন অর্বাচীন মাঠের বাইরে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হাসছিস রে? আমি একজন খাদান শ্রমিক আমার হাতে একটা বোল্ডার ধরিয়ে দিয়েছিলেন, আমায় বলেছিলেন সেটাকে ক্র্যাশিং মেশিনের হপারে ঢেলে দিতে। সেই মেশিন থেকে যখন কনভেয়ার বেল্টে করে পাথর কুচিগুলো এসে আছড়ে পড়লো মাটিতে, তিনি সেগুলোকে এক জায়গায় করে আমায় বলেছিলেন, বাবু এগুলো কিন্তু ওই গোটা পাথরটাই। আমি অবাক হয়ে বলেছিলাম, হ্যাঁ তাই তো, সেটাই তো হবে। তিনি হেসে বলেছিলেন, গোটা কিন্তু অখণ্ড নয়। আমি ফের হেসেছিলাম, বলেছিলাম সেটাই তো স্বাভাবিক। তিনি হো হো করে হেসে উঠেছিলেন, বলেছিলেন, কিন্তু ভেঙে ভেঙে টুকরো হওয়ার আগে তো এটাকে অস্বাভাবিক ভাবতে পারিনি আমরা। আমি একটু পিছিয়ে এসে বলেছিলাম, হ্যাঁ আসলে এই পরিণামটাই। তিনি আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, এটা একটা পাহাড়ের অংশ ছিল, আপনি চোখ বন্ধ করে পাহাড়টাকে দেখার চেষ্টা করুন দেখি। আমি চোখ বন্ধ করলাম, আমার দু চোখে ভেসে উঠল সেই বোল্ডার, সেই ক্র্যাশিং মেশিন, সেই হপার আর কনভেয়ারের বেল্টে বয়ে আসা টুকরোগুলো। আমি পাহাড়কে দেখতে পেলাম না, অথচ আমি টুকরো টুকরো পাথরের স্তূপের সামনে দাঁড়িয়ে। কাঁধে হাত দিয়ে সেই খাদান শ্রমিক মৃদু হাসছেন, পাহাড় ভেঙে টুকরো মৃদু হাসছেন। পাহাড় ভেঙে টুকরো করা যায়, কিন্তু টুকরো জুড়ে পাহাড় বানানো যায় না বাবু। বুঝলাম আমি ওই পাথর কুচির মতোই, এক অখণ্ড আমির, অসংখ্য টুকরোর সমাহার, নয়তো বহু খণ্ডে বিখণ্ডিত এক পূর্ববর্তী আমারই এক অখণ্ড সত্তা। ছড়িয়ে আছি এক একজনের কাছে এক এক রকমের মতো হয়ে। এ পর্যন্ত বিষয়টা খানিকটা সরল হলেও গোল বাঁধলো এরপর। মনে হলো আমি কি অপ্রকৃত? আমাকে চিনতে পেরেছি এতকাল? তোমাকে ভালোবেসে আদর করার পর কেন ইচ্ছে হয় অন্য একজনকে আদর করার? কেন এই মুহূর্তে তোমাকে ঘৃণা করেও রাতে সেই কাছে টেনে নি তোমার শরীর? আমি যে আদর্শ বুকে নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম একদিন মৃত্যুর মুখোমুখি, আমার সমস্ত স্বপ্ন ঘিরে থাকতো যে বিদ্রোহের গান, রাস্তায় মিছিলে জমায়েতে পাড়ায় আড্ডায় যে গান সাবলীল ভাবে বেরিয়ে আসতো সহজ উদাত্ততায়, বিতর্ক সভায় নিখুঁত ভাবে তুলে ধরতাম যে তত্ত্ব, আজ আর সে আদর্শকে কেন বুকে ধরতে পারি না? সে স্বপ্নকে, সে গানকে, সে বিতর্ককে কেন আজ মিথ্যে মনে হয়? আমার নিজের মধ্যে যে পাহাড়ের অস্তিত্ব ছিল, সে পাহাড়কে প্রত্যক্ষ করলাম কনভেয়ার বেল্ট বেয়ে গড়িয়ে আসা পাথর কুচির মধ্যে। ভেঙে গেছি, ক্রমশই ভেঙে গেছি, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছি, ক্রমশই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছি। আর আমার ভেঙে যাওয়া পাথর দিয়ে, গুঁড়ো হয়ে যাওয়া স্বপ্ন দিয়ে, টুকরো হয়ে যাওয়া সুর দিয়ে তৈরি হচ্ছে এমন এক ইমারত, যে ইমারতের বিরুদ্ধতা করার স্বপ্ন দেখতাম আমি। আমি সেই খাদান শ্রমিকের হাত দুটো চেপে ধরলাম, তার চোখে মুখে এক অপার্থিব আলো। আমি সেই আলোর পথ ধরে হেঁটে চলেছি এক অন্য বিখণ্ডিত আমির উত্তরণের পথে।